দুজন বন্ধু ছিল, দুজনে একই কলেজে পড়েছে, একই রকম চাকরি করে, দুজনের মাসিক বেতন প্রায় সমান। 10 বছর পর দেখা গেল একজন 20 লাখ টাকা সেভিং করে ফেলেছে আর অন্যজন মাসে শেষে ইএমআই, ক্রেডিট কার্ড আর বিল শোধ করতেই ব্যস্ত। এখন প্রশ্ন হলো, দুজনের ইনকাম যখন প্রায় একই, তাহলে একজন এগিয়ে গেল আর অন্যজন পিছিয়ে পড়লো কেন? এর উত্তর শুধু বেশি টাকা নয়, উত্তরটা হলো টাকার প্রতি তোমার চিন্তা ভাবনা। আজ যে বইটা নিয়ে কথা বলবো, সেটা পৃথিবীর কোটি কোটি মানুষের মানি মাইন্ডসেট বদলে দিয়েছে। বইটার নাম দ্য সাইকোলজি অফ মানি। আর বিশ্বাস করো, এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে টাকার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের লেসনটা সব থেকে শক্তিশালী। আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু শিখি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কিন্তু একটা জিনিস কেউ শেখায় না, টাকার সাইকোলজি। কেউ বলে না কীভাবে টাকা জমাতে হয়, কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কীভাবে আননেসেসারি খরচ আটকাতে হয়। ফল কী হয়? মাসের 1 তারিখে স্যালারি ঢোকে আর 15 তারিখে মনে হয় আরে টাকা গেল কোথায়। আর এই কারণে বইটা এত স্পেশাল, কারণ এটা তোমাকে ধনী হওয়ার শর্টকাট শেখায় না, এটা শেখায় ধনী হওয়ার মতো মাইন্ডসেট। আর একটা কথা, আমি আজ বইয়ের শুধু সামারি বলবো না, আমি চেষ্টা করব বইটার প্রতিটা লেসন তোমার রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করতে। লেসন 1, ধনী আর ওয়েলথি এক জিনিস নয়। আমরা বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করি, আমরা ভাবি যার কাছে অনেক টাকা আছে সেই ধনী। কিন্তু লেখক একটা দারুণ কথা বলছেন, রিচ আর ওয়েলথি এক জিনিস নয়। রিচ মানে আজ তোমার ইনকাম অনেক, ওয়েলথি মানে তোমার কাছে এমন অ্যাসেট আছে যেগুলো তোমাকে ভবিষ্যতে নিরাপদ রাখবে। একটা এক্সাম্পল দিই, ধরো একজনের মাসে 2 লাখ টাকা ইনকাম, কিন্তু সেই 2 লাখের মধ্যে গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই, ক্রেডিট কার্ড, দামি মোবাইল, প্রতি উইকেন্ডে রেস্টুরেন্টে ব্র্যান্ডেড শপিং, মাস শেষে অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য। অন্যদিকে আরেকজনের ইনকাম মাত্র 70,000, কিন্তু সে প্রতি মাসে কিছু টাকা সেভ করছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, এমার্জেন্সি ফান্ড তৈরি করছে। 5 বছর পর বলো তো, কে বেশি সিকিওর? বেশিরভাগ মানুষ প্রথম জনকে দেখে বলবে বাহ কি লাইফ, কিন্তু রিয়ালিটি, সে তো একটা স্যালারি মিস করলেই সমস্যায় পড়বে। আর দ্বিতীয়জন বাইরে থেকে খুব সাধারণ, কিন্তু ভিতরে ভিতরে নিজের ভবিষ্যৎ তৈরি করছে। এখানেই আসল পার্থক্য। আমরা অনেক সময় ওয়েলথ দেখতে পাই না, কারণ ওয়েলথ দেখানোর জিনিস নয়। তুমি ইনস্টাগ্রামে কারো সেভিং অ্যাকাউন্টের ফটো দেখবে না, কেউ মিউচুয়াল ফান্ডের স্ক্রিনশট দিয়ে লিখবে না দেখো বন্ধুরা, আজ আমি খরচ না করে টাকা জমালাম। কিন্তু নতুন আইফোন, নতুন বাইক, নতুন কার, এগুলো সবাই দেখায়, তাই আমাদের মনে হয় এটাই সাকসেস। আসলে না, অনেক সময় যেটা সবচেয়ে কম দেখা যায় সেটাই সবচেয়ে ভ্যালুয়েবল। মনে রাখো, যে টাকা খরচ হয়ে গেছে সেটা আর তোমার নয়, কিন্তু যে টাকা তুমি ইনভেস্ট করেছো সেটাই তোমার ফিউচারের এমপ্লয়। আজ কাজ করছো যাতে আগামীকাল তোমাকে কম কাজ করতে হয়, এই একটা চিন্তা যদি মাথায় ঢুকে যায়, তাহলে তোমার ফাইন্যান্সিয়াল লাইফ অনেকটাই বদলে যাবে। এবার যে লেসনটা আসছে সেটা শুনলে হয়তো তুমি অন্যের সাকসেসকে নতুনভাবে দেখতে শুরু করবে। কারণ আমরা প্রায় ভাবি ও পেরেছে, আমিও ঠিক একইভাবে পারবো, কিন্তু সত্যিটা এত সহজ নয়। লেসন 2, সাকসেসের পেছনে শুধু পরিশ্রম নয়, লাখও কাজ করে। আমরা যখন কোনো সাকসেসফুল মানুষকে দেখি, তখন ভাবি ও যা করছে আমিও ঠিক সেটাই করব। কিন্তু লেখক বলছেন এটা সবসময় ঠিক নয়, কারণ সাকসেসের পেছনে 3টে জিনিস কাজ করে: পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত আর একটু লাক। একটা ছোট গল্প বলি, ধরো দুজন একই সময় বিজনেস শুরু করলো, দুজনেই প্রচুর পরিশ্রম করলো, কিন্তু একজনের বিজনেস শুরু হওয়ার 1 মাস পর থেকেই মার্কেটে বুম এলো, আর অন্যজন বিজনেস শুরু হওয়ার 1 মাস পরই রিসেশন। এখন বলো, দ্বিতীয়জন কি কম পরিশ্রম করেছিল? না, কিন্তু টাইমিং আলাদা ছিল। জীবনে এমন কিছু আছে যা আমাদের কন্ট্রোলে থাকে না। তাই কখনো কারো সাকসেস দেখে নিজের লাইফকে ছোট করে দেখো না, আবার নিজের সাকসেস দেখে অতিরিক্ত অহংকারও করো না, কারণ ভাগ্য কখন কার দরজায় কড়া নাড়বে সেটা কেউ জানে না। তাই অন্যকে কপি করার আগে তার পুরো জার্নিটা বোঝার চেষ্টা করো। শুধু রেজাল্ট দেখে ডিসিশন নিলে অনেক সময় ভুল রাস্তা বেছে নেওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় তো সবাই নিজের হাইলাইট দেখায়, কেউ নিজের স্ট্রাগলের পুরো ভিডিও আপলোড করে না। তাই কম্প্যারিজন যত কম করবে তত শান্তিতে থাকবে। এবারের লেসনে আমরা জানলাম শুধু ইনকাম নয়, মাইন্ডসেট আর পরিস্থিতি মানুষের ফাইন্যান্সিয়াল লাইফ বদলে দেয়। কিন্তু পরের লেসনে এমন একটা হ্যাবিটের কথা বলবো যেটা ইনকাম কম হলেও তোমাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করে তুলতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। লেসন 3, ধনী হতে গেলে আগে টাকা রোজগার নয়, আগে টাকা বাঁচানো শিখতে হবে। এখন আমি তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন করি, তুমি যদি মাসে 30,000 টাকা ইনকাম করো আর 32,000 টাকা খরচ করো, তাহলে তুমি কি ধনী হতে পারবে? একদমই না। আবার ধরো কেউ মাসে 70,000 টাকা ইনকাম করে, কিন্তু খরচ করে মাত্র 45,000, বাকি 25,000 সে প্রতি মাসে ইনভেস্ট করে। এখন বলো তো, 10 বছর পর কার অবস্থা ভালো হবে? বেশিরভাগ মানুষ ভাবে ইনকাম বাড়লে সেভিং করব, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। যে সেভিং করতে জানে, ইনকাম বাড়লেও সে সেভিং করবে, আর যে জানে না, তার ইনকাম 50,000 থেকে 5 লাখ হলেও খরচ ততটাই বাড়বে। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, মানে ইনকাম বাড়লো আর সঙ্গে সঙ্গে খরচও বাড়লো। আগে 12,000 টাকার ফোন কিনতে, এখন 80,000 টাকার ফোন কিনছো।
আগে বাসে যেতে, এখন ইউবার না ডাকলে নাকি জীবনটাই অসম্পূর্ণ। মনে রেখো, সবচেয়ে দামি জিনিস কিনলেই সবচেয়ে সুখী হওয়া যায় না। লেখক একটা দারুণ কথা বলেছেন, সেভিং করার জন্য বেশি ইনকাম দরকার হয় না, দরকার হয় সেলফ কন্ট্রোল। ভাবো তো, একটা গাছ লাগানোর পর কি পরের দিন ফল পাওয়া যায়? না। প্রথমে বীজ, তারপর জল, তারপর যত্ন, তারপর অনেক সময়। ঠিক একইভাবে সেভিংও একটা বীজ। আজ ছোট মনে হবে, কিন্তু কয়েক বছর পরেই সেই ছোট অ্যামাউন্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আর একটা কথা, অনেকেই বলে ভাই জীবন তো একটাই, সব টাকা জমিয়ে কী হবে? ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আজকের আনন্দের জন্য আগামী 20 বছরের শান্তিটা বিক্রি করে দেবে। ব্যালেন্স করাটাই আসল। কিছু টাকা আজকের জন্য, কিছু টাকা ভবিষ্যতের জন্য। সেভিং কেন দরকার সেটা বুঝলাম, কিন্তু এখন একটা প্রশ্ন, শুধু টাকা জমিয়ে রাখলেই হবে, নাকি সেই টাকাকে কাজেও লাগাতে হবে? এবার আসি এমন একটা লেসেনে যেটাকে বিশ্বের অষ্টম আশ্চর্যও বলা হয়। লেসেন 4, কম্পাউন্ডিং। টাকাও কাজ করতে পারে। আমরা সবাই টাকা রোজগার করতে কাজ করি, কিন্তু এখন ভেবেছো যদি একদিন তোমার টাকাই তোমার হয়ে কাজ করা শুরু করে? শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু এটাই বাস্তব। এর নাম কম্পাউন্ডিং। সহজ ভাষায় বলি, ধরো তুমি একটা আম গাছ লাগালে, প্রথম বছর কিছুই হলো না, দ্বিতীয় বছর তেমন কিছুই না, কিন্তু কয়েক বছর পরে একটা গাছ থেকেই প্রতি বছর অনেক অনেক আম হয়। তারপর সেই আমের বীজ থেকে আরও গাছ হয়। এইভাবেই জিনিসটা বাড়তে থাকে। ইনভেস্টমেন্টও ঠিক এমনই। প্রথম দিকে গ্রোথ খুব ধীর মনে হয়, তখন অনেকেই বলে আরে এত কম লাভ, থাক টাকা তোলে নি। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ কম্পাউন্ডিংয়ের আসল জাদু শুরু হয় অনেক বছর পর। ধরো তুমি প্রতি মাসে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করলে, প্রথম কয়েক বছর হয়তো তেমন কিছুই হবে না, কিন্তু যদি ধৈর্য ধরে বছরের পর বছর চালিয়ে যেতে পারো, তাহলে এক সময় দেখবে শুধু তোমার টাকা নয়, সেই টাকার ইন্টারেস্টও আবার ইন্টারেস্ট তৈরি করছে। মানে টাকা টাকাকে বানাচ্ছে। এই কারণেই ধৈর্যশীল মানুষ অনেক সময় তাড়াহুড়ো করা মানুষের থেকে অনেক এগিয়ে যায়। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চাই। আজ জিমে ভর্তি হলাম, কালই 6 প্যাক চাই। আজ ইনভেস্টমেন্ট করলাম, আগামী মাসেই মানি ডবল হওয়া চাই। কিন্তু বাস্তব জীবন ইউটিউব শর্ট নয়, এখানে সব কিছু 30 সেকেন্ডে হয় না। সবচেয়ে বড় ওয়েলথ তৈরি হয় সময় প্লাস ধৈর্য প্লাস নিয়মিত অভ্যাস, এই তিনটার উপর। তাই মার্কেট একটু ডাউন হলেই সব ভয়ে বিক্রি করে দিও না, কারণ ভালো ইনভেস্টার মার্কেটের প্রতিটা ওঠানামায় রিয়াকশন দেয় না। তারা জানে সময় তাদের সবচেয়ে বড় বন্ধু। আর একটা কথা, কম্পাউন্ডিং শুধু টাকার ক্ষেত্রে নয়। তুমি যদি প্রতিদিন 20 মিনিট বই পড়ো, 1 বছরে তোমার নলেজ কম্পাউন্ডিং হবে। প্রতিদিন এক্সারসাইজ করলে হেলথ কম্পাউন্ডিং হবে। প্রতিদিন নতুন স্কিল শিখলে কেরিয়ার কম্পাউন্ডিং হবে। জীবনে প্রায় সব ভালো জিনিসই কম্পাউন্ডিংয়ের নিয়মে কাজ করে। তাই ছোট শুরু করতে ভয় পেও না, কারণ বড় গাছও একদিন ছোট চারাই ছিল। আজকের এই লেসন যদি তোমার জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে হয়তো কাল থেকেই তুমি টাকা নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করবে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাকি। পরের অংশে আমরা জানবো কেন অনেক মানুষ বেশি টাকা পেয়েও সব হারিয়ে ফেলে, আর কেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসলে টাকার পরিমাণে নয়, তোমার সিদ্ধান্তে লুকিয়ে থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। লেসন 5, টাকার আসল উদ্দেশ্য কী। এবার আমি তোমাকে একটা দৃশ্য কল্পনা করতে বলি। সোমবার সকালে অ্যালার্ম বাজছে, কিন্তু তোমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, তবুও উঠতে হচ্ছে, কারণ ইএমআই আছে, অফিসে যেতে হবে, বসের মুখ দেখতে হবে, ট্রাফিকে আটকে থাকতে হবে, মাসের শেষে স্যালারি না এলে সব হিসাব গুলিয়ে যাবে। এখন আরেকটা দৃশ্য ভাবো, তুমি এমন একটা অবস্থায় আছো, যদি কয়েক মাসও কাজ না করো তবু তোমার বাড়ির খরচ, পরিবারের খরচ আর জরুরি প্রয়োজন মিটে যাবে। এখন বলো, কোন মানুষটা বেশি ধনী, যার গাড়ি বড়, নাকি যার কাছে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে? এই বইয়ের সবচেয়ে সুন্দর শিক্ষাগুলোর একটা হলো, টাকার সবচেয়ে বড় পাওয়ার হলো ফ্রিডম। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু টাকা তোমাকে একটা জিনিস দেয়, না বলার ক্ষমতা। যে চাকরিটা তোমার মানসিক শান্তি নষ্ট করছে, সেখানে না বলতে পারা। যে বিজনেস পার্টনার তোমাকে ঠকাচ্ছে, তাকে না বলতে পারা। যে মানুষ তোমাকে রেসপেক্ট করে না, তার কাছ থেকে সরে আসা। এই স্বাধীনতার দাম টাকায় মাপা যায় না। অনেকেই ভাবে আর একটু টাকা হলেই আমি হ্যাপি হব, তারপর আরও একটু, আরও একটু, আরও একটু। এই আরও একটুর দৌড় কখনো শেষ হয় না। লেখক বলছেন, টাকার গোল শুধু বেশি টাকা নয়, গোল হলো নিজের সময়ের ওপর নিজের কন্ট্রোল। কারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস রোলেক্স নয়, ল্যাম্বরগিনি নয়, বরং তোমার সময়। একবার সময় চলে গেলে পৃথিবীর কোনো ব্যাংক সেটা ফেরত দিতে পারে না। তাই টাকা এমনভাবে ব্যবহার করো যাতে একদিন টাকা তোমার সময় কিনে দেয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। যখন মানুষ একটু সফল হতে শুরু করে, তখন একটা ফাঁদে পড়ে যায়। সেই ফাঁদের নাম গ্রিড। আর এই গ্রিড অনেক সফল মানুষকে আবার শূন্যে নামিয়ে আনে। লেসন 6, এনএফ শব্দটা না জানলে কোনো টাকাই যথেষ্ট নয়। একটা ছোট প্রশ্ন করি, তুমি যদি আজ 50,000 টাকা স্যালারি পাও, তাহলে কি খুশি হবে? হয়তো হবে, কিন্তু 6 মাস পরে তখন হয়তো মনে হবে 1 লাখ টাকা হলে ভালো হতো। 1 লাখ থেকে আবার 2 লাখ হলে আরও ভালো, তারপর 5 লাখ, 10 লাখ, এভাবে চলতেই থাকে। এটাকে বলে এন্ডলেস চেস। মানে দৌড় চলছে, কিন্তু ফিনিশ লাইন নেই।
লেখক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক মানুষ টাকা কম থাকার জন্য গরিব হয় না, বরং এনাফ কোথায় সেটা না জানার জন্য সমস্যায় পড়ে। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের কোটি কোটি টাকা ছিল, তবু আরও বেশি পাওয়ার লোভে সব হারিয়ে ফেলেছেন। কারণ লোভের কোনো শেষ নেই। বাবা, তুমি একটা বালতিতে জল ভরছো, কিন্তু বালতির নিচেই যদি ফুটো থাকে, তাহলে যত জলই ঢালো কখনো ভরবে না। গ্রিড ঠিক সেই ফুটোর মতো, যত টাকায় আসুক মনে হবে কম। এই জন্যই অনেক মানুষ নতুন ফোন কেনার এক সপ্তাহ পরেই আর এক্সাইটেড থাকে না। নতুন বাইক, নতুন কার, নতুন বাড়ি, কিছুদিন পরে সবই নর্মাল হয়ে যায়। তারপর আবার নতুন কিছু চাই। আমাদের ব্রেন খুব দ্রুত নতুন জিনিসের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। তাই সুখ যদি শুধু জিনিসের ওপর নির্ভর করে, তাহলে সেই সুখ বেশি দিন থাকে না। তাই নিজের কাছে একটা প্রশ্ন মাঝে মাঝে করো, আমার কি সত্যি এই জিনিসটা দরকার, নাকি শুধু অন্যকে দেখে আমার ইচ্ছা করছে? বিশ্বাস করো, এই একটা প্রশ্ন তোমাকে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। আর একটা মজার কথা বলি, আমরা অনেক সময় এমন মানুষের সামনে ইমপ্রেস করার জন্য টাকা খরচ করি, যারা 5 মিনিট পরে আমাদের কথাই ভুলে যাবে। বাবা, তুমি ইএমআই দিয়ে ফোন কিনলে, আর পাশের লোকটা বললো বাহ দারুণ ফোন। তারপর 2 মিনিট পর সে নিজের ইনস্টাগ্রাম খুলে রিল দেখতে শুরু করলো। মানে তোমার ইএমআই কিন্তু চলছে, কিন্তু তার এক্সাইটমেন্ট শেষ। তাই অন্যদের অ্যাপ্রুভাল কেনার জন্য নিজের ফিউচার বিক্রি করুন। এখন পর্যন্ত আমরা শিখলাম ধনী হওয়ার মানে শুধু বেশি ইনকাম নয়, সেভিং দরকার, কম্পাউন্ডিং দরকার, ফ্রিডম দরকার, আর গ্রিডকে কন্ট্রোল করা দরকার। কিন্তু এখন যে লেসনটা আসছে সেটা হয়তো পুরো বইয়ের সবচেয়ে প্র্যাকটিক্যাল লেসন। কারণ এটা জানলে তুমি বুঝতে পারবে কেন একই ইনকাম থাকা সত্ত্বেও একজন ফাইন্যান্সিয়ালি সিকিউর হয় আর অন্যজন সারা জীবন স্ট্রাগল করে। তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। লেসন 7, সব টাকা এক জায়গায় রেখো না, জীবনে সবসময় প্ল্যান বি রাখো। একটা ছোট ঘটনা ভাবো, ধরো তুমি অনেক কষ্ট করে 5 লাখ টাকা জমিয়েছো। একদিন তোমার এক বন্ধু এসে বলল, দেখ একটা দারুণ সুযোগ আছে, 6 মাসে টাকা ডবল, আমিও ইনভেস্ট করেছি। শুনতে খুব লোভনীয়। অনেকেই এই জায়গাতে ভুল করে, কারণ তারা ভাবে এই একবার রিস্ক নিলেই লাইফ সেট। কিন্তু বাস্তব জীবন এত সহজ নয়। লেখক বলছেন ভালো ইনভেস্টর সে নয় যে সবসময় সবচেয়ে বেশি লাভ করে, ভালো ইনভেস্টর সে যে বড় ক্ষতি থেকে নিজের টাকাকে বাঁচিয়ে রাখতে পারে। একটা ক্রিকেটের উদাহরণ দিই, ধরো একজন ব্যাটসম্যান প্রতি বলেই ছক্কা মারতে গেল, কি হবে? কয়েকটা ছক্কা হয়তো হবে, কিন্তু খুব তাড়াতাড়ি সে আউট হয়ে যাবে। অন্যদিকে যে ব্যাটসম্যান পরিস্থিতি বুঝে খেলে, সে হয়তো ধীরে শুরু করবে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে দেবে। ইনভেস্টমেন্টও ঠিক এমনই, সবসময় সবচেয়ে বেশি রিটার্নের পেছনে দৌড়াবে না, প্রথমে নিজের টাকা নিরাপদ আছে কিনা সেটা ভাবো। তাই একটা নিয়ম মনে রাখো, এমার্জেন্সি ফান্ড রাখো, সব টাকা এক জায়গায় ইনভেস্ট করো না। আর এমন কোনো স্কিম দেখলে যেখানে লেখা আছে 100% গ্যারান্টেড ডবল মানি, তাহলে আগে একটু থামো। কারণ বাস্তবে যত বেশি রিটার্নের লোভ দেখানো হয়, অনেক সময় রিস্কও তত বেশি থাকে। মনে রাখো, মাঠে টিকে থাকাই সবচেয়ে বড় জয়। একদিন ধনী হওয়ার চেষ্টা করতে গিয়ে যদি সব হারিয়ে ফেলো, তাহলে আবার শুরু করতে অনেক বছর লেগে যাবে। কিন্তু ধরো তুমি সব কিছু ঠিকঠাক প্ল্যানিং করলে, তবু কি লাইফ সবসময় প্ল্যান অনুযায়ী চলবে? একদমই না। আর সেটাই পরের লেসন, লেসন 8, জীবনে আনসার্টেনিটি থাকবেই, তাই আগে থেকেই প্রস্তুত থাকো। আমরা সবাই ফিউচার নিয়ে প্ল্যানিং করি, আগামী বছর এটা করব, 5 বছর পর বাড়ি কিনবো, 10 বছর পর রিটায়ার করব। প্ল্যানিং করা খুব ভালো, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, লাইফ কখনো পুরো প্ল্যানিং মেনে চলে না। কেউ হঠাৎ চাকরি হারায়, কারো বিজনেসে লস হয়, কেউ অসুস্থ হয়ে পড়ে, কখনো মার্কেট ক্র্যাশও হয়ে যায়। কখনো এমনও ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করিনি। মনে আছে কয়েক বছর আগের একটা ভাইরাস পুরো পৃথিবী থামিয়ে দিয়েছিল। কেউ ভাবেনি এমন কিছু হবে, কিন্তু হয়েছিল। এই জন্যই লেখক বলেন অলওয়েজ লিভ রুম ফর দ্য আনএক্সপেক্টেড। মানে সবসময় এমনভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করো যাতে খুব খারাপ পরিস্থিতিতেও তুমি পুরো ভেঙে না পড়ো। ধরো তোমার মাসে 50,000 টাকা ইনকাম, তাহলে এমনভাবে খরচ করো না যাতে 50,000 টাকাই প্রতি মাসে শেষ হয়ে যায়। কারণ যদি কোনো মাসে তোমার ইনকাম কমে যায়, তখন কি হবে? এই জন্য এমার্জেন্সি ফান্ড এত গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে অলস টাকা বলে, কিন্তু আসলে এই টাকাই কঠিন সময় তোমার সুপার হিরো। যেদিন হঠাৎ কোনো সমস্যা আসবে, সেদিন এই ফান্ডটাই তোমাকে প্যানিক থেকে বাঁচাবে। আর একটা বিষয়, জীবন সব সিদ্ধান্ত ক্যালকুলেটর দিয়ে নেওয়া যায় না। কিছু সিদ্ধান্ত সেফটিকে প্রফিটের আগে রাখতে হয়। কারণ লাভ পরে আবার করা যায়, কিন্তু বড় ক্ষতি থেকে ফিরে আসতে অনেক সময় লাগে। তাই নিজের ফিনান্সিয়াল লাইফে সবসময় একটু মার্জিন রেখে চলবে। যেমন সব স্যালারি খরচ করো না, সব সেভিং ইনভেস্ট করো না, সব আশা একটা ইনকামের ওপর রেখো না। কারণ ব্যালেন্সই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় শক্তি। এখন পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। ধনী হওয়া মানে শুধু বেশি ইনকাম নয়, সেভিংয়ের অভ্যাস ওয়েলথ তৈরি করে, কম্পাউন্ডিং সময়ের সঙ্গে জাদুর মতো কাজ করে, ফ্রিডমই আসল ওয়েলথ, গ্রিড যত বাড়ে শান্তি তত কমে, রিস্ক বুঝে খেলতে হয়, আর লাইফের জন্য সবসময় ব্যাকআপ প্ল্যান রাখতে হয়। কিন্তু এখনও দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন বাকি। শেষ অংশে আমরা জানবো কেন বিনয়ী থাকা ফাইন্যান্সিয়াল সাকসেসের জন্য এত জরুরি,
আর এই পুরো বইয়ের এমন একটা শিক্ষা যেটা তোমার টাকা নিয়ে ভাবার ধরন চিরদিনের জন্য বদলে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। লেসন 9, বিনয়ী থাকা, কারণ টাকা যেমন আসে তেমন চলেও যেতে পারে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি এমন কাউকে চেনো যে একসময় খুব ভালো অবস্থায় ছিল কিন্তু আজ আর আগের জায়গায় নেই? হয়তো বিজনেসে বড় লস হয়েছে, হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে, হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য সব হারিয়েছে। এই কারণেই লেখক একটা অসাধারণ কথা বলেছেন, নো ওয়ান ইজ ক্রেজি, মানে মানুষ নিজের অভিজ্ঞতা অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তোমার কাছে যে সিদ্ধান্তটা বোকামি মনে হচ্ছে, অন্যের কাছে সেটাই হয়তো সবচেয়ে যুক্তিসঙ্গত ছিল। তাই অন্যকে বিচার করার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আর নিজের ক্ষেত্রেও একটা জিনিস মনে রেখো, যদি আজ তোমার ইনকাম ভালো হয়, ইনভেস্টমেন্টেও প্রফিট হয়, বিজনেস ভালো চলে, তাহলে ভাববে না যে তুমি সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে। কারণ মার্কেট কাউকে চিরকাল জিতিয়ে রাখে না। জীবনে এমন সময় আসতেই পারে যখন সব হিসাব উল্টে যাবে। তাই সাকসেস এলে অহংকার করো না, কৃতজ্ঞতা রাখো। আর ফেলিয়ার এলে নিজেকে শেষ মনে করো না। কারণ ফাইন্যান্সিয়াল জার্নি কোনো 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এখানে যে ধৈর্য ধরে শিখতে থাকে আর ভুল থেকে শিক্ষা নেয়, শেষ পর্যন্ত সেই এগিয়ে যায়। লেসন 10, টাকার আসল মূল্য। এটা তোমাকে পছন্দের জীবন বেছে নেওয়ার সুযোগ দেয়। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি অনেক টাকা রোজগার করো, কিন্তু খুব কম মানুষ বলে টাকাটা কেন রোজগার করছো। এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি শুধু অন্যকে দেখানোর জন্য টাকা কামাও, তাহলে কখনো তৃপ্তি পাবে না। যদি শুধু বড় গাড়ি, বড় বাড়ি আর লোকের প্রশংসার জন্য দৌড়াও, তাহলে একসময় ক্লান্ত হয়ে যাবে। কিন্তু যদি টাকা তোমাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে সাহায্য করে, মনের মতো কাজ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়, চাপের মধ্যে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য না করে, তাহলে সেই টাকাই সত্যিকারের ওয়েলথ। মনে রেখো, টাকা লক্ষ্য নয়, টাকা হলো একটা টুল। একটা হাতুড়ি দিয়ে যেমন বাড়ি বানানোও যায়, আবার ভাঙাও যায়, ঠিক তেমনই টাকা দিয়ে জীবন সুন্দর করা যায়, আবার অযথা নষ্টও করা যায়। সব কিছু নির্ভর করে তুমি সেটাই কীভাবে ব্যবহার করছো। চলো পুরো ভিডিওটা 1 মিনিটে ঝালিয়ে নিই। এই বই আমাদের শেখায় বেশি ইনকাম মানি ওয়েলথ নয়। সেভিং না করলে ইনকাম কখনোই যথেষ্ট হবে না। কম্পাউন্ডিংয়ের জন্য সময় সবচেয়ে বড় বন্ধু। ফ্রিডমই টাকার সবচেয়ে বড় শক্তি। এনাফ কোথায় বলতে হবে সেটা জানা খুব জরুরি। বড় লাভের লোভে সব কিছু রিস্কে ফেলো না। জীবনে সবসময় এমার্জেন্সি ফান্ড রাখো। সাকসেস এলে বিনয়ী থাকো। আর সবচেয়ে বড় কথা, টাকার উপর নয়, নিজের বিহেভিয়ারের ওপর কাজ করো। কারণ ইনকাম তোমাকে রিচ বানাতে পারে, কিন্তু ক্যারেক্টার আর হ্যাবিটই তোমাকে ওয়েলথি বানায়। শেষ কথা, ভিডিওর শুরুতে আমি তোমাকে দুজন মানুষের গল্প বলেছিলাম। দুজনের ইনকাম প্রায় একই ছিল, কিন্তু একজন ওয়েলথ তৈরি করেছিল আর অন্যজন শুধু টাকা খরচ করেছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, তাদের পার্থক্য ইনকামে ছিল না, পার্থক্য ছিল তাদের মানি মাইন্ডসেটে। হয়তো আজ থেকেই তুমি প্রতিদিন একটু কম খরচ করবে। হয়তো আজ থেকেই ইনভেস্টিং সম্পর্কে তুমি শিখতে শুরু করবে। হয়তো আজ থেকেই অপরিজনীয় দেখানদারি কমাবে। আর যদি এই ভিডিওর পর তোমার এই ছোটো ছোটো পরিবর্তনগুলো শুরু হয়, তাহলে এই ভিডিও বানানোর উদ্দেশ্য সফল। কারণ বড় পরিবর্তন সবসময় ছোটো সিদ্ধান্ত থেকেই শুরু হয়। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। কমেন্টে অবশ্যই লিখে জানাও আজকের কোন লেসনটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মনে রেখো, টাকা হারালে কিছু হারাবে, সময় হারালে অনেক কিছু হারাবে, কিন্তু শেখার ইচ্ছা হারালে সব কিছু হারাবে। আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, শিখতে থাকো। আমানুল্লাহ টক্স, সাইনিং অফ।